আছেন যারা খুব হতাশ, দুর্নীতি, প্রশ্ন, ডিভাইস পার্টি, এগুলো নিয়ে হতাশ হয়ে যেখানে আপনি পড়াশোনা থেকে বিচ্যুত, যেখানে আপনি পিছিয়ে আছেন, বিশ্বাস করেন সেখানে আপনার প্রতিদ্বন্দ্বীরা ঠিকই তাদের মাধ্যমে সফল হয়ে নিচ্ছে। লাগে তো এখন কথা হচ্ছে যে এই প্রবলেমটা কি এখনই আছে, অতীতে ছিল না, ভবিষ্যতে থাকবে না? সহজ অ্যান্সার, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। এর মানে কি কখনোই শুধরাবে না? মেধাবীরা চাকরি পাবে না? অবশ্যই পাবে। তো আমরা এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসি, আমরা মেন্টালি এমন একটা সেটআপ দেই যে না হয় 100 জনের মধ্যে 20টা বা 25টা সিট দুর্নীতি করে হয়েই গেল। কারণ এত জনবহুল দেশে দুর্নীতি দমন করাটা সো চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এটার জন্য অনেক রিফর্ম দরকার। তো আমরা এই যে বাকি যে 70 বা 75 জন, এই 75 জনকে মধ্যে আমি আমার নিজের অবস্থাটা ক্লিয়ার করে রাখি। আপনি সিট সংখ্যা যদি থাকে 300, আপনি ধরে নেন 250 সিট আর 200 সিট। বিশ্বাস করেন এই মেটালি সেটআপ থাকলে আপনার পরবর্তী পরীক্ষাগুলো ভালো হয়ে যাবে। কিন্তু আপনি ওই 25 জন ঢুকতেছে, 20 জন ঢুকতেছে, এইটা নিয়ে হা হুতাশ করবেন, আপনার কোনো কিছুই হবে না। কারণ সকল সময় পরীক্ষা দুর্নীতি হলেও ফেয়ার নিয়োগ হয়েছে, হবে, এটা মাথায় রেখে আপনাকে ফেয়ারের মাধ্যমে আপনাকে নিজেকে আগায় রাখতে হবে। তো কত নাম্বার পাস, এটা আপনি কাটমার্ক বলছেন, কাটমার্কের হিসাবটা আসলে বলা যায়, কিন্তু এটা একটা আপেক্ষিক ব্যাপার। প্রতিটা সিটের এগেইনস্টে কতজন করে নেবে এটার হিসাব নিকাশ, সেটা এখন যে যাই বলুক সব হচ্ছে হাইপোথিসিস। এটা আপনি যে পরীক্ষাটা নিছে সেই পরীক্ষার্থীর মধ্যে রেজাল্টটা আগে সংগ্রহ করবে, করার পরে রেজাল্ট দেওয়ার আগে একটা মিটিং সেট হয়। এই মিটিং এ সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে আমরা প্রতিটা সিটের এগেইনস্টে কত জন করে নিব। ধরেন সিট আছে 10,000 শিক্ষক নেবে, তাহলে 10,000-এর এগেইনস্টে আমরা প্রতিটা সিটের এগেইনস্টে ধরেন 10,000-এর প্রতি সিটের এগেইনস্টে 6,000 করে নেবে, 6 জন করে নেবে প্রতি সিট 6,000। তাহলে 6 জন করে যদি নেয়, একটা সিটের এগেইনস্টে যদি 6 জন করে নেয়, তাহলে 10,000-এর এগেইনস্টে 6 × 10 = 60,000, 60,000 জনকে আপনার রিটেনে টেকাবে ভাইবার জন্য। তো তখন এই 60,000-এর মধ্যে উপর থেকে টান দেবে 60,000 জন যতটুকু হয়। সেক্ষেত্রে প্রশ্ন কঠিন হলে কাটপাটটা কমে আসে, সহজ হলে কাটপাটটা বেড়ে যায়। আলটিমেটলি উপরে যারা থাকে তারাই টিকে যায়। অনেকে প্রশ্ন কঠিন হলে হা হুতাশ, প্রশ্ন কঠিন হয়েছে, আরে ভাই প্রশ্ন কঠিন হলে আপনার যদি 50-এ কাটমার্ক হয়, প্রশ্ন সহজ হলে 70-এ কাটমার্ক। তো যে কঠিন প্রশ্নে 50 পায় সে সহজ প্রশ্নে 70 পায়, আলটিমেটলি সেই টিকে যায়। এগুলো আমরা খুব দুর্বল যুক্তি দেখায় যে স্যার এবার হলো না, কেন হলো না? প্রশ্ন কঠিন রয়েছে। বিশ্বাস করেন এটা আপনার খুবই ঠুনকো একটা যুক্তি। এই যুক্তি আপনি গ্রামে মুরব্বীদের, চাচাদের, খালাদের বুঝাতে পারবেন, কিন্তু শিক্ষিত সমাজকে এগুলো বুঝাতে পারবেন না। মাথায় রাখবেন, কোশ্চেন কঠিন হইলেও যা, সহজ হইলেও তা, আলটিমেটলি টিকবে উপরে থেকে। তো মজার ব্যাপার হচ্ছে গতকালকে রাতে আমি একটা লাইভ ছিলাম, লাইভে 4টা বা 5টা ম্যাথ করেছি। বিশ্বাস করেন, আমার পেজে গিয়ে আপনি একটু যান, আমি এটাও বলছিলাম যে এই 5টা ম্যাথ যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, হয়তো অস্থিরতায় একটু ফেসবুকটা স্ক্রল করতেছেন, আমাকে যদি দেখতে পান অন্তত 10-15 মিনিট এই লাইভটা দেখেন, একটা ম্যাথ কমন পাবেন। আছে কিন্তু কমন পেয়েছেন, লসগসক ওখান থেকেই একটা আসছে। এটা একটা মজার ব্যাপার, এই জন্য গুরুজনদের কথা শুনতে হয়। এটা আমরা লসগসকের একটা ম্যাথ কিন্তু আমরা পেয়েছি। তো দেখি আমরা সলভ করে আজকে পরীক্ষার যেমন এই ম্যাথটা যদি আমরা একটু সলভ করি, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন। আমাদের বলছে 5/6 এর 6/7, তার মানে এই এর মানে গুণন, এখানে এই 6 কিন্তু কাটা যায়, আমার থাকে 5/7 ভাগ
এইখানে আমরা এটাকে যদি করি 7 তক্ষে 7 মিশ্র বর্ণস্ব থেকে অপ্রকৃত বর্ণস্ব 7 তক্ষে 7 আর 3 10, যেহেতু এটা ভাগ আছে তাহলে গুণ দিব, গুণ দিলে আবার 7টা উপরে চলে যায়, নিচে 10 আসে। 7 7 কাটা, উপরে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, আমার অ্যান্সার হচ্ছে 1/2। এখন এগুলো 7 এর অঙ্ক, 6 এর অঙ্ক, 5 এর অঙ্ক। এখন এই ম্যাথগুলো যদি আপনি এটা যদি আপনি এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে, তাহলে দেখেন হাফের সাথে আর কত যোগ করলে 1 হবে আপনি নিজেই বুঝেন। আপনার কাছে 1 টাকার অর্ধেক আছে, আর অর্ধেক হলে তো 1 টাকা হবে, তাহলে হাফের সাথে কত যোগ করলে 1 হবে। আপনি এমনি বলতে পারেন যে হাফ আছে, আরো হাফ হলে 1 হবে, অথবা আপনি 1 থেকে 1 হাফ বিয়োগ দেন, তাও কি হচ্ছে আমাদের হাফই হচ্ছে। এটা মনে হয় না কারো ভুল হয়েছে, আর এটা ভুল হলে আই থিঙ্ক আপনার ম্যাথের প্রিপারেশন একেবারে জিরো লেভেলে, একেবারে জিরো লেভেলে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা নেক্সট, আমি একটু বিশ্লেষণ করার জন্য আসছি। আপনারা মানে সমাধান তো পেয়ে গেছে, আই নো, কারণ সমাধান অনেক আগে আমি নিজেই সলভ দিয়েছি। যখন পরীক্ষার প্রশ্ন পাই তখন আমি বিশেষ কনফিডেন্সের ক্লাসে থেকে আমি সমাধান দিয়ে দিছি। তো এখন যেটা আসছে একটু বিশ্লেষণ করা, সমাধান অনেক আগে পেয়েছেন, এটা আমি বলছি না। তো দেখো, আমরা তারপরে যদি ম্যাথে যাই, 2 নম্বর ম্যাথে যদি যাই, এইখানে আমাদের বলছে যে 0 1 2 3 4 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সাথে মানে যোগফল, এই দুইটা সংখ্যার যোগফল। এখন বৃহত্তম সংখ্যাটা আমাদের বড় থেকে ছোট 4 3 2 1 0, আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 0 থেকে শুরু করলে কিন্তু 5 অঙ্কের হবে না ক্ষুদ্রতম, এই জন্য 1 এর পরে 0 দিতে হবে, তারপরে 2 3 4। সিম্পলি আপনি এই দুটো যোগফল চাইছে। খুব ফানি, প্রাইমারি যে ম্যাথগুলো আছে খুবই ফানি। আপনি 20টা ম্যাথের মধ্যে 2 থেকে 3টা অ্যাডাল্ট ম্যাথ আসছে, বাকি সবগুলো খুব বাচ্চাদের ম্যাথ আসছে। এখন এগুলো যদি না পারেন তাহলে আপনি কিভাবে নিজেকে প্রাইমারি শিক্ষক হিসেবে দাবি করেন? তাহলে দেখেন, আর এগুলো যদি কেউ কোশ্চেন আউট করে, সে না 20-এ 20 পাবে, আপনি তো 20-এ 17 পাবেন, তারপরেও তো আপনি টিকবেন, কারণ হচ্ছে তাদের সংখ্যাটা তো খুব বেশি না। তো এটা 4, এটা 4, এটা 4 যোগ করলে এগুলো কিন্তু যোগ করতেছি, তারপরে 3, তারপরে 5 5 3 4 4 5 3 4 4, এই যে এটা অ্যান্সার। আমার মনে হয় সবাই বুঝতেছেন। আচ্ছা, তো তারপরে আমরা একটু দেখি, আমরা একটু সবাই একটু শেয়ার করি। হ্যাঁ, আমরা একটু সবার যার যার অবস্থান থেকে আমরা একটু শেয়ার করে দেই, যাতে লাইভটা আরো বেশি মানুষের কাছে একটু রিচ করে। আমরা একটু শেয়ার করে দিই। এটা ওকে, আচ্ছা 0939, হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বারটা একটু এখানে ভুল টাইপিং হয়েছে। হ্যাঁ, এটা 019139306762। আচ্ছা, কালার সাদা কালার দিলে মনে হয় ভালো হয় না? সাদা কালার, একটু কালারটা আমরা একটু চেক করে দেখি। সাদা যদি দেই, সাদাটা কি দেখা যাচ্ছে? লাল বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, সাদা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট আমরা একটু যাই। এরপরে যদি আমরা যাই, কোন ত্রিভুজে 3টি বাহুকে বর্ধিত করলে, তিনটি বাহুকে
বর্ধিত করলে তিনটে বাহু না, এটা যে কোনো বাহু, এই যে এক বাহু বাড়াইছেন, এক বাহু বাড়াইছেন, আরেক বাহু বাড়াইছেন, বলছে এই বহিস্থ কোণের সমষ্টি কত। এই বহিস্থ কোণের সমষ্টি শুধু ত্রিভুজের ক্ষেত্রে না, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, বহুভুজ, যে কোনো বহুভুজের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন বাহুগুলো বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি কম্পোজারে। এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা হচ্ছে শেরপুর থেকে মরিয়ম মিতু, আশা করি ভালো আছেন। ইসমাইল হোসেন, ফারুক আহমেদ আছেন, আফসানা শর্মী আছেন। তো এটা হচ্ছে যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত, 360। এটা কমন জিনিস। তারপর আমরা আসি দুটি সংখ্যা লসাগু, এই যে এই ম্যাথটার কথাই বলছিলাম, গতকালকে রাতে এই ম্যাথটা আমি করাইছি। হ্যাঁ, দুটি সংখ্যার লসাগু গসাগু ছিল এত, একটি সংখ্যা 12 হলে অপরটি কত। তাহলে দেখেন আমরা এই গতকালই করেছিলাম যে এক্স ওয়াই ইকুয়াল টু লসাগু গুণন গসাগু, গতকালকে রাতে এই অঙ্কটা করেছি। তো অপর সংখ্যা চাইছে মানে ওয়াই চাইছে, তাহলে লসাগু গুণন গসাগু নিচে হচ্ছে এক্স। আপনার লসাগু এখানে কত হচ্ছে 36 গুণন গসাগু কত দেওয়া আছে 6, আর নিচে একটি সংখ্যা কত দেওয়া আছে 12। তাহলে 3 12 36, 3 6 18, এই 18 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে গত রাতে যারা 10 মিনিটের ভিডিও দিয়েছিলেন তারা অন্তত একটা অঙ্ক খুব সহজেই সলভ করতে পারছেন। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এরপরে দেখেন তারপরে দেখেন খুব ফানি একটা ম্যাথ। হ্যাঁ, খুব ফানি ম্যাথ, এটা খুবই কমন একটা ম্যাথ। সেটা হচ্ছে কি নিচের কোনটি বড় নিচের কোনটি ছোট, এই টাইপের ম্যাথগুলো আমরা খুব সহজে এটা সিদ্ধান্ত নিতে পারবো। সেই সিদ্ধান্তটা কিভাবে নেবো দেখেন, সেই সিদ্ধান্তটা নেব কারণ হচ্ছে আমরা জানি যে কোনো সংখ্যার বর্গমূল করলে ছোট হয়। যে কোনো সংখ্যার স্বাভাবিক সংখ্যা, সব সংখ্যা না, আমাদের যে কোনো সংখ্যা বলতে আমরা যদি বলি স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে কি হয়ে যায়, ছোট হয়। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেই। যেমন আপনি যদি এখানে 36 করেন, এই 36 কে রুট করলে 6 হচ্ছে, এটা কিন্তু বর্গমূল করলে ছোট হচ্ছে, এটা ছোট হচ্ছে। যে কোনো স্বাভাবিক সংখ্যা বর্গমূল করলে ছোট হয়, কিন্তু দশমিকের ক্ষেত্রে অথবা ভগ্নাংশের ক্ষেত্রে উল্টাটা ঘটে। কিরকম? যেমন আমি যদি এই 0.3 করি, এই 0.3 কে বর্গমূল করলে আমার 0.5 এর চেয়েও বেশি আসে, 0.5 এর চেয়ে বেশি আসে। তাহলে ঘটনা কি দাঁড়ালো যে 0.3 চাইতে বড় কিন্তু 0.5, তার মানে দশমিক এবং ভগ্নাংশের সংখ্যার বর্গমূল করলে তার চেয়েও বড় সংখ্যা পাওয়া যায়, তার চেয়েও বড় সংখ্যা পাওয়া যায়। তাহলে একটু খেয়াল করে দেখি। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, তাহলে এখানে দেখেন 0.3 আর √0.3, এই দুটোর মধ্যে অবশ্যই বলবেন এটা বড়। আবার 0.2 আর √0.2, এই দুটোর মধ্যে অবশ্যই বলবেন এটা বড়। কারণ আপনি তো জানেন যে স্বাভাবিক সংখ্যার চাইতে আমাদের স্বাভাবিক সংখ্যা দশমিক সংখ্যার বর্গমূল করলে তার চেয়ে বড় কিছু পাওয়া যায়, তার চেয়ে বড় কিছু পাওয়া যায়। তাহলে আবার এগুলোকে রুট করলে যেমন এখানে 0.4 পাওয়া যাবে, রুট করলে 0.5 পাওয়া যাবে। আপনি বলেন 0.3, 0.2, 0.4, 0.5, আবার বড় কোনটা? এটা। তাহলে সহজ হিসাব 0.3 আর √0.3, অবশ্যই √0.3 বড়। 0.2 √0.2, অবশ্যই √0.2 বড়। এখন √0.2 আর √0.3 মধ্যে 0.3 বড়। এটা এত কাহিনী করতে যায় না, অনেকে এটাকে বর্গ করে ভগ্নাংশ আনে, নো নিড, এটার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা,
এরপরে দেখেন আমরা যদি তারপরে ম্যাথে চলে যাই, দেখেন 30 টাকা 75 টাকার শতকরা কত। এখন এটা যদি আপনি বিস্তারিত করেন যে 75 টাকার শতকরা, 75 টাকা মানে এর শতকরা মানে x% হচ্ছে 30, তাহলে এখানে 75 এর x/100 ইকুয়াল টু 30। আপনি বুঝতে পারছেন x ইকুয়াল টু এই 30 এর সাথে আমাদের এই নিচে 100 উপাশে আর এই 75 নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি 5-25 দিয়ে কাটি, 4-25 100, 3-25 75, 3-30 এর মধ্যে কয়বার যায় 10 বার, 4-10 কে কত হবে 40%। এখন এটা কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে 75 টাকার এই যে র আছে, এই র মানে নিচে 75 দিবেন আর বাকি যে সংখ্যাটা আছে সেটা উপরে দিবেন ইনটু 100। এটা হচ্ছে শর্টকাট। যখন আপনি এটা বুঝবেন তখন এটা খুব সহজেই পারবেন। ঠিক আছে, সবাই বুঝতেছে? সবাই আশা করি এটা খুব সহজে আমরা সলভ করতে পারছি। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। এই যে দেখেন 7-8 এর ম্যাথগুলো দিয়ে আপনাদের ভরে দিয়েছে। এবার 6-7-8 এই ম্যাথগুলো বেশি দিচ্ছে। 5 এর অঙ্ক এতকে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। এখন a কিউব b3 c স্কয়ার d ভাগ করছি মানে কি সরাসরি যদি গুণ করি তাহলে নিচেরটা উপরে উপরটা নিচে, তাহলে d c কিউব আর a কিউব b কিউব। এই যে ভাগ, যেহেতু ভাগ বলছে তাহলে আমরা গুণ দিয়ে আমরা উল্টে দেব। এবার আপনি দেখেন এখানে a কিউব আর a কিউব কাটা, তারপরে b কিউব কাটা, d কাটা, এইখানে c কিউব আর c স্কয়ার, এখানে তো অ্যান্সার থাকে শুধু c থাকে। তাহলে এখানে আমাদের অপশনটা ভুল নাকি অঙ্কটা ভুল আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, এইখানে আমাদের কোশ্চেনটা কোথায় ঝামেলা আছে বলেন তো? এইখানে আমাদের প্রশ্ন তুলতে ঝামেলা হলো। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা দেখে নিচ্ছি। আচ্ছা, a স্কয়ার b কিউব c স্কয়ার বাই d কে এত ধারা a কিউব b স্কয়ার c d কিউব। হ্যাঁ, এই জায়গাটা ভুল হয়ে গেছে আমাদের তুলতে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, এখানে আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে। তার মানে এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে। এখানে a স্কয়ার b কিউব c স্কয়ার d, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, যদি এই হতো তাহলে আমাদের অ্যানসার হতো c, কিন্তু এই জায়গাটা ছিল a কিউব b স্কয়ার ডিভাইডেড বাই c d কিউব। ঠিক আছে, তাহলে দেখেন a স্কয়ার b কিউব ডিভাইডেড বাই c স্কয়ার d ইনটু এই যে c d কিউব আর নিচে হচ্ছে a কিউব b স্কয়ার। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন। এবার আমাদের উপরে 2টা a নিচে 3টা a, তাহলে আমার নিচে কিন্তু একটা a থাকে। উপরে 2টা a নিচে 3টা a, তাহলে নিচে একটা a থাকে। উপরে 3টা b নিচে 2টা b, তাহলে উপরে আমার b থাকে। আচ্ছা, উপরে c একটা নিচে c 2টা, তাহলে নিচে c থাকে একটা। উপরে d 3টা নিচে d একটা, তাহলে একটা d যদি কাটা যায় উপরে d 2টা থাকে, তাহলে bd স্কয়ার ac। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা একেবারে ফানি ম্যাথ, এটা নিয়ে আসলে ওয়েট হট তেমন কিছু ছিল না। তো তারপরে আমরা ম্যাথটা দেখি। নিচে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, এটাও আশা করি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লিপ দিয়েছেন, ঠিক আছে, ওটা এ স্কোয়ার হবে। বুসরা আমার অনেক পুরাতন স্টুডেন্ট, ঠিকই বলছেন। A2 হবে, ওটা ওটা ভুল তুলছিলাম, হ্যাঁ সলভ করার সময় ভুল তুলছিলাম, কিন্তু ওটা কোশ্চেনটা ভুল ছিল। ওকে, তাহলে এইখানে এটা তো আমরা পারবো, এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না। যেমন আমরা এইভাবে চিন্তা করবো, ক্ষুদ্রতম যেমন 6 আর 17 গুণ করেন, 6 7 42, 6 কে 6 7 8 9 10 102। আর 5 21 কত হয়, 5 কে 5, 5 দুগুণী 10, 105। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে ছোট কোনটা? আপনি বলতেছেন স্যার এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 102, তার মানে 17/21 এইটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে ছোট। এবার এই দুইটার মধ্যে আমরা দেখি, এই দুইটার মধ্যে আমরা দেখি 15 আর 11 গুণ করলে 5, এই যে 11 দ্বারা গুণ করে খুব সহজ, একক স্থানে 5 5, আর এই দুইটা যোগ করলে কত হবে 6। তারপরে এই যে দশক স্থানে যা আছে তাই লিখবো 165। আর 14 আর 12 যদি গুণ করেন, দেখেন 14 দিয়ে 10 গুণ করলে 140, 40 আর বাকি 14 আরো দুটা থাকে, 14 দুগুণে 28, 40 আর 28 কত হয়, 40 50 60 168, 168। আপনি বলেন এই দুটোর মধ্যে ছোট কোনটা? আবার চাইছে ক্ষুদ্রতম, তার মানে ছোট হচ্ছে 11/14। তাহলে আমরা এই 11/14 নিয়ে আসলাম। এবার এই দুটোর মধ্যে আমার ছোট কোনটা সেটাই করতে হবে। তো আমরা এই দুটোর মধ্যে ছোট যদি আমরা এটা আড়াআড়ি গুণ করি, তাহলে 2 3 1, আর 14 আর 17 যদি গুণ করি, দেখেন 14 আর 17 যদি গুণ করি, 4 7 28 থাকে 2, 4 একে 4, 7 একে 7, 4 সাথে 11, 11 আর 2 এ 13, হাতে থেকে 1, এককে 1, 2, 238। এটা হচ্ছে 238। আপনি বলেন এইখানে ছোট কোনটা? 231। তার মানে 11/14 হচ্ছে আমাদের অ্যান্সার, 11/14 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাথগুলো খুবই কমন ম্যাথ, আশা করি সবাই এগুলো পারছেন। আবার নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন, এবং কোনো কোয়েরি থাকলে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। এই যে আরো একটা ফানি ম্যাথ, হ্যাঁ, f of x, এখানে f of x equal to এইরকম একটা দেওয়া আছে, বলছে f of 0। তার মানে f of 0 মানে ফাংশন অফ 0 মানে x এর জায়গায় আপনার 0 বসাতে হবে। তো x এর জায়গায় যদি 0 বসান, তাহলে খুব সহজে দেখা যাচ্ছে আপনি এইখানে 0 বসালে আপনার 0 কিউব 0 হয়ে যাবে, -2 * 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে +10। তার মানে অ্যানসার কি থাকছে? আমার অ্যানসার 10 থাকতেছে। খুব সহজ না? এটা একেবারে সহজ ম্যাথ ছিল, খুব কঠিন কোনো ম্যাথ ছিল না। এবার প্রাইমারিটা সহজ ম্যাথ ছিল, তাহলে আমার অ্যানসার হবে 10। ম্যাথ একটা বুসাপুর একটা ভুল হয়ে গেছে, এটা কোনো বিষয় না, এটা 2-3টা পর্যন্ত ভুল হইতেই পারে, বাকি সব কয়টা হয়েছে। আপনি অনেক পুরনো আমার স্টুডেন্ট। বুসাপুর কোন ব্রাঞ্চের আমি ভুলে গেছি, তবে আপনাকে আমি অনেক অনেক ভালোভাবে চিনি, এটা মনে আছে, কিন্তু কোথা থেকে বলছিলেন একটু কমেন্ট করেন তো। আচ্ছা, তারপরে দেখেন এটা তো 6%, এটা 25%, এটা বেঞ্চিত দেওয়া হয়, সূত্র দেওয়া হয়, এটা নিয়ে কথা বলবো না। এটাও কিন্তু আপনি ত্রিকোণমিতির অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আসলে মানে আমি ত্রিকোণমিতি ক্লাসে যেভাবে শিখিয়েছি, যে এরকম ভাবে আমি শিখিয়েছি যে যদি এরকম একটা 30 ডিগ্রি হয়, যদি এরকম একটা 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হয়, আর একটা যদি 60 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খুবই সিম্পল একটা হিসাব। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি অপোজিট যা হবে, 30 ডিগ্রি অপোজিট তার অর্ধেক হবে। অর্থাৎ 30 ডিগ্রি যদি x হয়, 90 ডিগ্রির অপোজিট 2x হবে। সহজ হিসাব, খুবই সহজ হিসাব। হ্যাঁ, আবার 60 ডিগ্রির অপোজিট এই আমাদের 30 ডিগ্রি অপোজিট যা হবে, 60 ডিগ্রি অপোজিট x√3 হবে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের আসলে চাইছে কি। 18 ফুট একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল, এই যে এমন ভাবে ভেঙে গেল যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো পুরোটা তো 18 ছিল, আমরা এইটুক ধরে নিচ্ছি x, এইটুক x।
তাহলে এইটুকু আমাদের হচ্ছে 2x 2x। কেন? ওই যে আমি বলছি এই 30 ডিগ্রি অপোজিট যদি x হয় তাহলে 90 ডিগ্রি অপোজিট তার ডাবল হবে। এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য। তারপরে আবার এই x প্লাস 2x ইকুয়াল টু কিন্তু আমার 18 ছিল, তাহলে 3x ইকুয়াল টু যদি 18 হয় x ইকুয়াল টু 6, অর্থাৎ একটা খুঁটি ভেঙে আপনার এই যে অংশটা অতিভুজ অবশ্যই সেটা বড়, সেটা 2 অংশ, আর যেটা দ্বারা আছে সেটা 1 অংশ। কারণ 30 ডিগ্রি অপোজিট যা হবে 90 ডিগ্রি অপোজিট তার দ্বিগুণ হবে, এটা চিরন্তন সত্য। তাহলে এটা 1 অংশ, এটা 2 অংশ, মোট 3 অংশ। তাহলে আপনি 3 অংশ 18 কে 3টা ভাগ করেন, 3 × 18, তাহলে দণ্ডায়মান অংশ 6 আর ভাঙা অংশটা 12। এখানে যদি ভাঙা অংশ চেত তাহলে 12 আনসার, কিন্তু এখানে চেয়েছে কত উঁচুতে ভেঙেছিল, তাহলে এখানে 6 উঁচুতে ভেঙেছিল। আমার মনে হয় এটা খুব সহজেই ময়মনসিংহ ব্রাঞ্চ। ওকে ওকে, কোন ম্যাথটা আপনার ভুল হয়েছে বুশরাপুর? আপনার কোন ম্যাথটা কোনটা ভুল হয়েছে? আপনার তো ভুল হওয়ার কথা না, আপনি দুর্দান্ত ম্যাথ পারেন। আচ্ছা, আর কি কয়টা অ্যান্সার করছেন বলেন তো? মরিয়ম জুবাইর আপু কয়টা অ্যান্সার করছেন? হ্যাঁ, এখানে যারা আছেন, মরিয়ম মিতু আপু আপনি কয়টা অ্যান্সার করছেন? আমরা তার পরবর্তী ম্যাথে চলে যাই। এই যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধ যাই কিছু বলুক, হ্যাঁ, 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, এটা শুধু বৃত্তের ক্ষেত্রে না, এটা বর্গ হোক, রম্বস হোক, যাই কিছু বলুক, কোন বাহুর দৈর্ঘ্য বাড়ছে, ব্যাসার্ধ বাড়ছে, 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়ছে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কথা বলা মানেই স্কোয়ার করে দেবে, সহজ কথা। যদি বলে গোলকের দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3, আয়তন অনুপাত কত, তাও আপনি আয়তন যখন বলছে তখন আপনি কি করে দেবেন যে দুটি অনুপাত হচ্ছে, একটা হচ্ছে মানে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3। এখন যদি বলে এটার ক্ষেত্রফল অনুপাত কত, তাহলে আপনি কি করবেন? যদি ক্ষেত্রফল বলে তাহলে আপনি সোজা 2² আর হচ্ছে 3² করে দিবেন। আর যদি বলে আয়তন অনুপাত কত, আয়তন কথা বলা মানে আপনি 2³ আর 3³। এটা জনম সত্য। আপনি যদি বলে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়ালে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে আয়তন কথা বলা মানে আপনি 3³ করবেন। আর যদি বলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বলা মানে হচ্ছে 3² করবেন। আমার কথা কি বুঝে আসছে? এটা সকল ম্যাথের জন্য একই জিনিস প্রযোজ্য। সেই সময়তে এইগুলো ম্যাথের জন্য 1 সেকেন্ডের বেশি সময় লাগার কোনো প্রশ্নই আসে না। উৎপাদকের নিয়মে গসাগু লসাগু, আচ্ছা উৎপাদকের নিয়মে গসাগু লসাগু আমি তো আসলে দেখবো। আচ্ছা, মরিয়ম মিতু 76, ইনশাল্লাহ আপনি ভাইবার ডাক পাবেন ইনশাল্লাহ। মরিয়ম মিতু আপু আপনি ভাইবার ডাক পাবেন, 70 আপ যাদের হয়েছে তারা নিঃসন্দেহে ডাক পাবেন ইনশাল্লাহ, নিঃসন্দেহে ডাক পাবেন। যদি ওই লেভেলে যদি দুর্নীতি না হয়ে থাকে ইনশাল্লাহ ডাক পাবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু দেখি। এই যে গসাগু নির্ণয় সম্ভবত নীল কুয়াশা স্যার, এই এক্সামে সায়েন্স থেকে কোনো প্রশ্ন হয়নি, ইভেন এক্সামিনি কেউ লেট করে আসছে, কেউ এক্সাম শেষ হওয়ার আগে চলে যাচ্ছিল। জি স্যার, বুঝছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, পরীক্ষা কি থেকে আসছে কি থেকে আসে না এটা ডাজন্ট ম্যাটার। নীল কুয়াশা 67টা অ্যান্সার করেছেন। 67 আপনার ভাগ্য ভালো থাকলে 67টা আসতে পারে, তো কিন্তু 70-র উপরে আমি মোটামুটি বেশি নিশ্চিত। তারপরেও আচ্ছা, উত্তরগুলো নিয়মে গসাগু লসাগু, আচ্ছা এই যে গসাগু লসাগু এটাই। হ্যাঁ, ওকে, এটা তাহলে আমাদের এটা কি কোশ্চেনটা কি ঠিক আছে? কোশ্চেনটা কি ঠিক আছে? আচ্ছা, আমি একটু কোশ্চেনটা একটু চেক করে নেই, টাইপ করতে একটু ভুল হতে পারে, কোশ্চেনটা চেক না করলে আবার লাস্টে দেখা যাচ্ছে।
এইটা হচ্ছে আমাদের এটা 4a² - 1। হ্যাঁ, আমি সেটাই চাচ্ছিলাম যে এখানে কিছু একটা আছে। হ্যাঁ, 4a² - 1 আছে। এবার ঠিক আছে। তারপরে 2a² + a 2a² + a - 1। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখেন, এটা তো খুব সহজে আমরা পারবো যে এটা স্কোয়ার থাকা মানে স্কোয়ার মানে দি স্কোয়ারের সূত্র আনতে হবে। স্কোয়ার মানে স্কোয়ার মানে দি স্কোয়ার। তাহলে এটাকে 2a হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এটা 1 কে 1 স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে এবার a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র 2a + 1 ইন্টু 2a - 1। এটা হচ্ছে আমরা উৎপাদক করলাম। এবার এটির উৎপাদক করব, এটির উৎপাদক করব 2a² + a 2 অক্ষে 2, তাহলে 2a - a -1, এই যে 2 অক্ষে 2, এটা আমরা করলাম। এবার আমরা যদি এখানে 2a কমন নেই, 2a কমন নিলে এখানে a + 1, আর এখানে কিছু কমন নেই মানে 1 কমন, a + 1। তাহলে আমাদের এই দুই জায়গা থেকে কি কমন, a + 1 কমন নেই, আর এখানে 2a - 1, 2a - 1। এখন আপনি চাইছে কি গসাগু, গসাগু মানে শুধু কমন, গসাগু মানে কি শুধু কমন, আর লসাগু কমন আনকমন সবই। যদি লসাগু বলতো তাহলে আমাদের এখানে অ্যান্সার বলতো, লসাগু যদি বলতো তাহলে আমাদের এই পুরোটাই নিতাম, এর সাথে শুধু a + 1 নিতাম, তাহলে 2a + 1 আর 2a - 1, তাহলে a + 1 এটা নিয়ে নিতাম। এটা হচ্ছে আমাদের লসাগু। কিন্তু যেহেতু গসাগু চাইছে, গসাগু মানে হচ্ছে শুধু কি কমন, তাহলে এই জিনিসটা, এই যে 2a - 1 2a - 1 এটা কমন আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমার মনে হয় এগুলো সেফ জোন কতবার 7 সেফ জোন শুনেন। আমি বলছি যে মানে ভালোভাবে নিশ্চিত থাকতে গেলে আপনার 70 আমি মনে করি সেফ জোন। হ্যাঁ, 70। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, সেক্ষেত্রে আপনার 65 পর্যন্ত নামতে পারে, তবে সেটা নিয়ে একটা দোটানা থাকতে পারে। তবে 70 একেবারে সেফ। হ্যাঁ, একেবারে সেফ, এটা মোটামুটি বলা যায়। কারণ এখন প্রাইমারিতে আসলে অনেক ভালো প্রস্তুতি নিয়ে আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনার পাশে যারা আছে তারা 5 বছর 7 বছর ধরে পড়তেছে, 4 বছর ধরে পড়তেছে, তাহলে এই কোশ্চেনে কিন্তু মোটামুটি অ্যান্সার করবে। হ্যাঁ, ওকে, আমরা যদি তারপরে যাই, এই যে একটা ম্যাথ, এই ম্যাথটা একটু মানে বিসিএস এর ম্যাথ, এটা বিসিএস এর ম্যাথই। এখন এই ধরনের ম্যাথে আমরা যে কাজটা করি, এই যে টাকায় 10টি ও টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু 12টি করে টাকায় 12টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শোনেন, এটা যদি ভগ্নাংশ দূর করতে চান তাহলে খুব সহজেই এই যে 10 15 12 এটা লসাগু বের করবেন। এটা লসাগু হচ্ছে 60, এটা লসাগু কত 60। তাহলে আপনি 60টি লিচুর দাম বের করবেন, তাহলে দেখবেন আর ভরসা থাকবে না। যেমন এখানে 10টি লিচু যদি আপনার 1 টাকা হয়, 10টি লিচু যদি 1 টাকা হয়, 1 টাকায় 10টি, তাহলে 60টি লিচুর দাম 6 টাকা। এইটা তো যে কোনো দোকানদার বলতে পারবে, যে কেউ বলতে পারবে যে 10টি যদি 1 টাকা হয়, 60টি 6 টাকা। আচ্ছা, তারপরে যদি আপনি অঙ্ক করতে চান যে 60টি লিচুর দাম হচ্ছে, এই 60 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 10, এটা হচ্ছে 6 টাকা। এটা কিন্তু আপনার 2 সেকেন্ডও লাগবে না, যে 10টি লিচুর দাম 1 টাকা, 60টি লিচুর দাম 6 টাকা এখানে। আবার 15টি লিচুর দাম 1 টাকা, 60টি লিচুর দাম 4 টাকা। এটা কিন্তু এমনি বলা যায়। তারপরে যদি আপনি অঙ্কটা করতে চান যে 15টি লিচুর দাম হচ্ছে কয় টাকা, 1 টাকা, তাহলে আমাদের 60টি লিচুর দাম বোঝা যাচ্ছে এই 60 উপরে আর নিচে হচ্ছে 15, দ্যাট মিন্স 4 টাকা। তাহলে দেখেন, আপনি আলাদা আলাদা কিনছেন, এক দোকান থেকে 60টি কিনছেন, আরেক দোকান থেকে 60টি কিনছেন, মোট কিনছেন কয়টি? আপনি ক্রয় মূল্য কত? মোট কিনছেন হচ্ছে 60 যোগ 60, আপনি কিনছেন কয়টা, 120টি। 120টি কিনছেন, মোট কয় টাকা? মোট কিনছেন 6 টাকা আর 4 টাকা, মোট হচ্ছে 10 টাকা কিনছেন।
বেশ ভালো কথা, আপনি 120টা কিনছেন 10 টাকায়। এবার তাহলে আমরা বিক্রি করব, বিক্রি আবার কি 12টি 1 টাকা, তাহলে 12টি যদি 1 টাকা করেন, 12টি কয় টাকা, এটা হচ্ছে বিক্রয়, বিক্রয় 12টি যদি 1 টাকায় বিক্রি করেন, 1 টাকায় বিক্রি করেন, তো আপনার কিনছেন কয়টি, 120টি, তাহলে 120টি কয় টাকায় বিক্রি করছেন, তাহলে 120টির বিক্রয়, আপনি উপরে 120, নিচে হচ্ছে কত 12, আপনি কাটাকাটি করেন 10 টাকা। বাহ, আপনি কিনছেন 10 টাকা, বিক্রি করছেন 10 টাকা, 120টি লিচু কেনাও আপনি 10 টাকা, 120টি লিচু কেনাও আপনার, বিক্রিও আপনি 10 টাকা, লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি। আশা রাখবেন, হ্যাঁ বুঝতে আপু, অবশ্যই আশা রাখবেন, আপনি নিঃসন্দেহে আশা রাখতে পারেন ইনশাল্লাহ। আপনার মনের নেকাশা পূরণ করুক, সাথে যারা আছেন আমার লাইভ দেখছেন আপনাদের মনের নেকাশা পূরণ করুক, অতি শীঘ্রই আপনাদের কষ্টের ফসল আপনারা পান, এই দোয়া রইল। এটা এখন এই যে দশমিকের বিয়োগ, এইটা কি আপনি ফানি হিসেবে দেখবেন না? এখন এই ম্যাথের জন্য কি কোশ্চেন আউট করে ভালো রেজাল্ট করতে হয়? হ্যাঁ, এটা তাহলে আপনি দেখেন, এটা কিন্তু আমার অ্যান্সার কত হবে, খুব সহজেই এই 1.0000, দশমিকের পরে যেহেতু 4টা ঘর আছে, আপনার 4টা জিরো, এবার 0.0999, তাই না? এটা যদি বিয়োগ করেন 9 আছে তাহলে 10 হবে 0, আর 9 আছে তাহলে 10 হবে 1, তারপর 10.0, 10.0, আবার এখানে 9 হবে আমার হচ্ছে 0.9001, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইগুলো ম্যাথ একেবারে সহজ ম্যাথ আসছে। তারপর আমরা দেখি, তারপর আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, এই যে আমি ময়মনসিংহ ব্রাঞ্চ, শেরপুর ব্রাঞ্চ সব জায়গায় বলছি, লাস্ট চট্টগ্রাম ব্রাঞ্চে বলছি, হ্যাঁ, যে দেখেন এখন কিন্তু প্রাইমারিতে বিন্যাস সমাবেশের থেকে অঙ্ক আসা শুরু করছে, করবে, আসবে, এখন অনেক সিরিয়াস মানে ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, এই যে দেখেন আসছে। এখন এই পরীক্ষা যারা শুনছেন, যারা বিসিএস এর ক্লাসে সাথে প্রাইমারি অনেকেই ক্যান্ডিডেট, আমি বলতাম আপনারা এই ক্লাসে করেন, এটা কাজে দিবে, আসবে আসবে, এই যে আসছে। এখন এইটা তো আসলে শর্টকাটে আমি বুঝাতে পারবো না, এইটা জাস্ট আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এইখানে জাস্ট আমি কিভাবে হবে, কারণ হচ্ছে যে 1 2 3 4 5 6 7, প্রথমে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল হবে, 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে a দুইটা আছে 2 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে r দুইটা আছে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইটা হচ্ছে এই গ্যারেঞ্জ শব্দটিকে বিন্যাস করলে কত প্রকারে সাজানো যায় সেটা। এবার এখান থেকে মাইনাস করব, এই অ্যারেঞ্জের মধ্যে আর দুটোকে এক জায়গায় রাখলে কত প্রকারে সাজানো যায়। তাহলে এক জায়গায় যদি রাখেন, তাহলে এইটা মিলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6 ফ্যাক্টোরিয়াল, এই 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আবার এই আছে কয়টা, 2টা। এটা যখন আপনি করবেন, তাহলে এইটা হচ্ছে দুটি আর কে এক জায়গায় রেখে, তাহলে টোটাল বিন্যাস থেকে দুটি আর কে এক জায়গায় রেখে বিন্যাসকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে দুটি আর পাশাপাশি থাকবে না। এটা ক্যালকুলেশন করলে আনসার হবে 900। আচ্ছা, ঠিক আছে, আমি মরিয়ম মিতু আপু, আপনাদের কাছে অনেকের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। দীর্ঘদিন আসলে এই চাকরি জয়েনের পরে দেখা যাচ্ছে কর্মব্যস্ততার কারণে বা এই যে আমি আধুনিকায়নের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে না পারার কারণে, হ্যাঁ, আপনাদের সাথে সংযুক্ত হতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ এখন যে যে এটা দেখতেছেন, এটা আমার টোটালি আমার অধীনস্থ, এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে মন চাইলে যে কোনো সময় আপনাদের সাথে হাজির হতে পারবো, এবং আগামী দিনগুলোতে আপনাদের সাথে চলা আমার পথ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা থাকবেন, আমি প্রয়োজনে স্টেপ বাই স্টেপ এই বিন্যাস সমাবেশের ক্লাসগুলো আমি রেকর্ডও দেব, লাইভও ক্লাস দেব, ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, এই সহজ ম্যাথ দিলে নিজে মনে হচ্ছে যে আসলে বোকা বোকা মনে হচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটি আসি। এই যে দেখেন, মানে কোন ম্যাথটাকে অসে করবেন যেটা আমি আপনাদের কাছে ক্লাস নিছি অথচ আপনারা পান নাই,
এই যে দুটা পার্সেন্টেজের ক্ষেত্রে শতকরা ক্লাস আমরা করি, একটা পার্সেন্টেজের ক্ষেত্রে একটা পার্সেন্ট ইন্টু 100 প্লাস মাইনাস ওই রাজবৃদ্ধি একটার ক্ষেত্রে, আর দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে পি প্লাস কিউ প্লাস 100, এটা কিন্তু আমরা বলি। হ্যাঁ, তাহলে সেই সূত্র অনুসারে বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে মানে কি +20, হ্যাঁ, তারপরে প্রস্থ 10% কমালে মানে কি -10, তাহলে এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে, আমাদের 20 গুণন 10 তাহলে কত হচ্ছে নিচে 100। হ্যাঁ, এই 2 শূন্য কাটা, আমাদের এখানে 2 অক্ষে 2, 20 থেকে 10 মাইনাস করলে 10 আর 2 মাইনাস করলে আমাদের কত হচ্ছে 8। তাহলে এখানে এইটা আছে প্লাসে, এই প্লাসে আসার কারণে 8% বৃদ্ধি, অনেক সময় থাকে 8% বৃদ্ধি পেয়েছে, 8% হ্রাস পেয়েছে, তখন আপনার মানটা প্লাসে আসলে আপনি বৃদ্ধি হবেন। বিজ্ঞান সমাবেশে কয়েকটি ক্লাস আমাদের উপহার দিয়েন স্যার। আচ্ছা, ইনশাল্লাহ বিজ্ঞান সমাবেশের ক্লাসটা আমি নেব ইনশাল্লাহ, এবং অ্যানাউন্স দিয়ে নেব, যেহেতু এটা সবারই একটা কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া, এটা আমি ইনশাল্লাহ নেব। তো তাহলে এবার দেখেন, এবার আমরা একটু খেয়াল করি, 20টা ম্যাথের মধ্যে প্রায় আমরা 17 নম্বর 18 নম্বরে চলে আসছি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70, 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? ওকে, তাহলে দেখেন এই ম্যাথগুলো আমরা যেটা করাই সেটা হচ্ছে অপশন দেখে করা যায়। ম্যাথটা হচ্ছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 70, আপনি একটু খেয়াল করে দেখেন 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। আচ্ছা, আমরা 7 বছর আগে আমাদের তাদের বয়সের সমষ্টি কত ছিল বলুন তো? 7 বছর পূর্বে, এটা হচ্ছে বর্তমান, এটা হলো বর্তমান হচ্ছে 70, তাহলে 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে, 7 পূর্বে, 7 পূর্বে যদি হয়, 7 বছর পূর্বে যদি হয়, তাহলে দুইজনের থেকে কিন্তু 7 7 চলে যাবে, 7 দুগুণে 14 মাইনাস হবে, তাহলে 14 মাইনাস হবে, তাহলে 7 বছর পূর্বে তাদের বয়স কত ছিল? 6 হাত থেকে 1 5। তার মানে এইখানে আমাদের বুঝতে হবে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 56। কেন 14? কেন আপনি বাবারটা মাইনাস করবেন 7, সন্তানের 7 মাইনাস করবেন না, এই জন্য 7 বছর পূর্বে 14 মাইনাস হবে। এবার 56কে আপনি 6:1 মানে 7 ভাগে ভাগ করেন। এই 56কে যদি আপনি এই যে একটা বাবার হলো 6 ভাগ, পুত্রের কয় ভাগ? 1 ভাগ, মোট কয়টা ভাগ করতে হবে? 7টা। তাহলে 56কে যদি 7 দিয়ে ভাগ করেন, প্রতি ভাগে পাচ্ছেন 8, তাহলে 6 8 48। হ্যাঁ, বাবা হচ্ছে 6 8 কত হবে? 8, আর পুত্র হবে কত? 8। এটা কয় বছর পূর্বের কাহিনী? 7 বছর। তো 7 বছর পূর্বের কাহিনী যদি এটা হয়, বর্তমান কত হবে? এটারও 7 যোগ হবে, এটারও 7 যোগ হবে, তাহলে এটা হচ্ছে বর্তমান। বর্তমান যদি হয় 7 যোগ করেন, 7 যোগ করলে আমাদের কত হবে? 55, আর এখানে 7 যোগ করলে কত হবে? 15। এখন বলছে 5 বছর পর, 5 বছর পর মানে কি আরো 5 যোগ হবে, তাহলে 5 বছর পর, তাহলে 5 প্লাস হবে, তাহলে এখানে আমাদের কত হবে? 5 প্লাস হলে কত হবে? 60 হবে, আর হচ্ছে 20 হবে। এবার বলছে অনুপাত কত? অনুপাত মানে কি কাটাকাটি, তাহলে আমাদের 20 1 20 কে 20 3 20 60, তাহলে 3:1। 3:1 হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কি আপনাদের বুঝতে পারছি এই অঙ্কগুলো? এটা একটু সময় লাগলো, ম্যাথ পারি করে প্র্যাকটিস করা বাদ দিয়েছিলাম, আজ 2-3টা ম্যাথ আমি পারি নাই, এক্সাম হলে বাসায় এসে ঠিক পারছি। হ্যাঁ, ম্যাথের ব্যাপারটা এমন যে আপনি প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, ম্যাথের ব্যাপারটা এমন। আচ্ছা, তো আশা করি ম্যাথগুলো সলভ আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। এই যে দেখেন আর একটা ফানি ম্যাথ, সেটা হচ্ছে আমাদের 4² 16। এখন এটা যে আনসার হবে না এটা তো বোঝা যাচ্ছে, 4² 16 হবে, এখন 16 হবে, ঠিক আছে। এবার একটা 0 কে স্কোয়ার করলে 2টা 0 পাওয়া যায়, তাহলে 2টা 0 কে স্কোয়ার করলে 4টা 0 পাওয়া যাবে। 4টা 0 কোথায় আছে? এইটা আছে,
আমার এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, একটা জিরোকে স্কোয়ার করলে 2টা পাওয়া যায়, 2টা জিরোকে স্কোয়ার করলে 4টা পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে এটা আনসার হবে। This is the last math. This is the last math. তাহলে একটু খেয়াল করে দেখেন, এই ম্যাথটা হচ্ছে আমরা a মাইনাস b ব্র্যাকেট ছিল না, কিন্তু আমরা ধরেন এটা ব্র্যাকেট দিয়ে নিলাম। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা উপর থেকে a মাইনাস b কমন নেই, a মাইনাস b কমন নেই, তাহলে এখানে থাকে কত? এখানে a মাইনাস b কমন নিচে কিছু নাই, মানে 1 আছে, প্লাস এখানে b থাকে, আর নিচে a মাইনাস b থাকে। তাহলে a মাইনাস b কাটা যায় আমাদের 1 প্লাস b। এই ছিল আমাদের আজকে প্রাইমারি স্কুলের সম্পূর্ণ সমাধান ম্যাথের। এখন আপনাদের কাছে যারা অনেক ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা, তাদের প্রস্তুতির আর কোনো আশা করি আর কোনো গ্যাপ নেই। কিন্তু যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন, নতুন প্রস্তুতি নিচ্ছেন, এই অনেক জায়গায় আমি দেখছি যে মাস্টার বই সম্পূর্ণ করার একটা প্যাকেজ চালু হয়, হ্যাঁ, প্রোগ্রাম চালু হয়, বা বিভিন্ন বই ধরে ধরে। তো আমি এরকম গণিতের একটা প্রোগ্রাম চালু করতে চাচ্ছি। কোন বইটা আপনারা একটু সাজেস্ট করবেন, কোন বইটাকে বেস ধরে আমরা সম্পূর্ণ বই শেষ করার একটা মিশন চালু করব, আপনারা এটা সাজেশন করবেন, কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের মতামতের কে প্রাধান্য দিয়ে ওই বইটাকে আমরা ধরে একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে কিভাবে খুব সহজে সমাধান করা যায়, বেসিক থেকে একেবারে উচ্চতর পর্যন্ত আমরা সমস্ত ম্যাথগুলো খুব সহজেই সমাধান করব, এবং খুব সময় সংক্ষেপে কিভাবে করা যায় সেই কৌশলগুলো শিখাবো ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন যাবত আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ সাথে থাকবো। আজকে তাহলে আপনারা এই যে মরিয়ম মিত্র সায়েন্স ম্যাথ, হ্যাঁ এটা ভালো বলছেন, তো এরকম আপনারা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন। তাহলে আজকে আমাদের মেহরাব খান ফারিন, হ্যাঁ, মোটরসাইকেল দিয়ে ঘোরাফেরা একটু বাদ দিয়ে দাও, তুমি কিছুক্ষণ আগে মোটরসাইকেলে ছিলে, এইগুলো বাদ দিয়ে পড়াশোনা করো। তো ঠিক আছে, আমরা নিয়মিত আপনাদের সাথে থাকবো। মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে না, আমি এখন আমার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষার্থীদের সাথে আমি এখন নিয়মিত কথা বলতে পারবো, দেখা না করতে পারলেও, হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে কনভারসেশনে যেতে পারবো, লাইভে আসতে পারবো। তো আমরা প্রতিদিনই আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।